This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। সকাল 10টা মানে আপনারা জানেন দমদার 10, আর দমদার 10 মানে গুরুত্বপূর্ণ সে সমস্ত খবর আরো জোর কদমে এই কারণে বললাম, তার কারণ সেই সমস্ত খবরের লেটেস্ট আপডেট কি রয়েছে আপনাদের সবার আগে জানাবে শুধুমাত্র টিভি 9 বাংলা। এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং সেই সবথেকে বড় খবরের লেটেস্ট আপডেট আমার দুই সহকর্মী মহাদেব এবং সায়ন্তর কাছে রয়েছে। আমার সহকর্মী রয়েছেন মহাদেব এবং সায়ন্ত। মহাদেব, সায়ন্তকে আমি স্বাগত জানাই। তোমাদের কাছ থেকে আমি লেটেস্ট আপডেট নেব, তবে খবরটা আমি দর্শকদের আগে জানাবো। সীমান্তে যে টেনশন, সীমান্তে সেই টেনশনের আবহে এবার এক টেবিলে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক হবে 16 থেকে 19 ফেব্রুয়ারি দিল্লিতে। এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠক। 92টি জায়গায় 92টি জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বিজেপি। এবার ডিজি পর্যায়ের এই বৈঠকে অবশ্যই সে প্রসঙ্গ উঠবে। আর কোন কোন বিষয় উঠবে আমি জানবো আমার সহকর্মী মহাদেবের কাছ থেকে। মহাদেব রয়েছে, সায়ন্ত রয়েছে। আমি সায়ন্তর থেকে এই বিষয়টা একবার জেনে নিই, আমি তারপর মহাদেবের কাছে আসছি। মহাদেব, সায়ন্ত, কোন কোন বিষয় ডিজি পর্যায়ের এই বৈঠকে মূলত এই যে 92টি জায়গায় বাধা দেওয়া হয়েছে সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কোন কোন বিষয়, তার কারণ লাগাতার উস্কানি চলছে দিনের পর দিন। সায়ন্ত। একদমই, দেখো ফেন্সিংয়ের পর যে 150 গজ জায়গা রয়েছে যা ভারতীয় ভূখণ্ডের মধ্যেই পড়ে। শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু নীতিগতভাবে ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল যে 92টি জায়গায় চিহ্নিত করে দেওয়া হয়েছিল যেখানে 1 গজ অর্থাৎ এক ফেন্সিং কাঁটাতার দেওয়া হবে। এই কাঁটাতারের মধ্যে মূলত চাষিরা যারা আছে তারা ভারতীয় ফেন্সিং ক্রস করে এসে সেখানে চাষবাস করতে পারবে। আর এখানেই মূলত বাধা দিচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ এবং ওপারের বাসিন্দারা। এই বিষয়টি মূলত 16 থেকে 19 ফেব্রুয়ারি যে ডিজি পর্যায়ের বৈঠক হতে চলেছে, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে, সেখানে তুলে ধরা হবে বলে বিএসএফ সূত্রে খবর। একই সঙ্গে সুখদেবপুর সহ একাধিক জায়গায় যেভাবে এই বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফে উস্কানি আসছে, যেভাবে ওপারের কঠোর মৌলবাদী সংগঠনের তরফে উস্কানি আসছে এবং সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, সেই সব কিছু বিষয় কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠবে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। মূলত পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে রীতিমতো একটি রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এই বৈঠকে তোলা হবে এবং সেখানে বর্ডার গার্ড অফ বাংলাদেশের যে ডিজি আছে তার কাছে সূত্রের খবর বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী মূলত এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় এবং সীমান্তে পরিস্থিতি যাতে সমাধান করা যায়, সেই সব বিষয়গুলো কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠকে উঠতে চলেছে। গত নভেম্বর মাসে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু কূটনৈতিক এবং প্রশাসনিক কারণে সেই বৈঠক পিছিয়ে যায়। এবার 16 থেকে 19 ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটা বিএসএফ সূত্রের খবর। মোট 38 বার গত আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে। মোট 38 বার বেড়া দেওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। সেখানে 29 বার হচ্ছে পশ্চিমবঙ্গে, আর বাকি 9 বার হচ্ছে বাকি ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গে কেন বারবার ঘটছে? সুখদেবপুর, কোচবিহার হোক বা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া হোক, একাধিক জেলায় ওপার থেকে নানাভাবে উস্কানি দেওয়া হচ্ছে। একেবারে শান্ত। অন্যদিকে বিএসএফ কে জমি দিয়েছে রাজ্য। নদিয়ার করিমপুরে বিএসএফ কে আউটপোস্ট তৈরির জন্য 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। বাংলাদেশে অস্থিরতার সুযোগ নিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চলছে। নজরদারির পরিকাঠামোর জন্য রাজ্য সরকার বিএসএফ কে জমি দিচ্ছে না বলে অভিযোগ তুলেছিল বিরোধীরা। এরপরই করিমপুরে বিএসএফ কে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর। ইন ডিটেল জানবো আমার সহকর্মী দীক্ষার কাছ থেকে। দীক্ষা, অবশেষে এই সিদ্ধান্ত নেওয়া হলো। অভিযোগ ছিল কিন্তু বাস্তবায়ন ঘটলো সিদ্ধান্ত, এবার আউটপোস্ট তৈরি হবে, কি বলবে? দেখো, গতকালকে যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে যে নদিয়ার করিমপুরে 0.9 একর জমি বিএসএফ কে দেওয়া হবে তাদের আউটপোস্ট তৈরির জন্য। কিন্তু এটাও বলা প্রয়োজন যে বিএসএফ বারবার যেমন অভিযোগ তুলছিল যে রাজ্য সরকার জমি দিচ্ছে না, তার প্রেক্ষিতেই যখন দেখা গেল যে বাংলাদেশ অশান্ত হয়ে উঠছে এবং বেশ কয়েকটি জায়গায় বাংকারের দেখা পাওয়া গেল স্মাগলিং এর জন্য, তখনই কালকে রাজ্য সরকারের তরফ থেকে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমি দেওয়া হবে। কিন্তু এটা মনে রাখা প্রয়োজন, 0.9 একর জমি শুধুমাত্র নদিয়ার করিমপুরে দেওয়া হবে, যেখানে বিএসএফ এর দরকার কিন্তু প্রায় 430 একর জমি। পুরো ফেন্সিং থেকে শুরু করে পুরো যদি বাংলাদেশ আর এপার বাংলার বর্ডার পুরো ঘিরে ফেলতে হয়, তাহলে যে জমি দরকার তার তুলনায় 0.9 একর কিন্তু খুবই সামান্য। কিন্তু তাহলে নদিয়ার করিমপুরের জন্য অন্তত 0.9 একর জমি দেওয়া হবে বলে গতকালকের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ দীক্ষা।
ফলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, অবশেষে এই জমি পাওয়া যাচ্ছে। কিন্তু আরও একটা খবর এবার বলি, তা হচ্ছে মাদক পাচার। সাধু সেজে মাদক পাচার, মানে হ্যাঁ, ভণ্ড সাধু, ঠিকই ধরেছেন। নদিয়ার বাংকার রহস্যে এবার নতুন মোড়। আমবাগানে মাদক পাচারের উদ্দেশ্যেই বাংকার তৈরি করেছিল সুশান্ত ঘোষ ওরফে লাল। 4 বছর আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পায় সুশান্ত। তারপর থেকে এলাকায় সাধুর বেশে ঘুরত। গত বছরও ভীমপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারে নাম জড়ায় সুশান্তর। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তারপর থেকে এলাকা ছাড়া সুশান্ত, কিন্তু আড়ালে থেকেই মাদক পাচার সে চালিয়ে যায়। বাংকারের খোঁজ মিললেও এখনো বাংকারের পান্ডা অধরা। কি খবর আর রয়েছে আমার সহকর্মী মহাদেবের কাছে যাব। মহাদেব, সাধু সেজে এই যে মাদক পাচার চলছে, এ তো একার কাজ বলে মনে হয় না, ফলে পান্ডাকে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এ সংক্রান্ত আর কি কি তথ্য সামনে আসছে? মেন পান্ডাই হচ্ছে এই লাল। তার কারণ এলাকার মানুষ বলছে যে এই যে জমিতে যেখানে বাংকার পাওয়া গেছে, যে বাংকারগুলি উদ্ধার হয়েছে, সেই জমিগুলো তাদেরই, অর্থাৎ তাদের শরিকের, দাদা ভাই কাকা, এদেরও একাধিক ব্যক্তির নাম জড়িয়ে আসছে এই ঘোষ পরিবারের। আর এই লালকে চেনে না ওই এলাকার খুব কম সংখ্যক লোক রয়েছেন। তারা বলছেন যে তিনি সাধু, তিনি এলাকার মানুষ পূজা আচ্ছার মধ্যে থাকেন, বাড়িতে কীর্তন দেন, মানুষ বাড়িতে অনুষ্ঠান করেন, তিনি ভালো মানুষ। কিন্তু আগে তিনি এই কাজের সাথে যুক্ত ছিলেন। কেন আগে যুক্ত ছিলেন না, তিনি বিগত দিনে বছর সাতেক আগে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন এই ফেন্সিডিলের ঘটনায়। সেক্ষেত্রে 4 বছর জেল খেটেছিলেন, যা তার মাও স্বীকার করছেন। 4 বছর জেল খাটার পর তিনি সাধু হয়ে যান। কিন্তু সাধু হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি ছাড়েননি এই ব্যবসা। তার প্রমাণ গত বছরই এপ্রিল মাসে তাকে তার কাছ থেকে বেশ কিছু ফেন্সিডিল কিন্তু বাজেয়াপ্ত করে ভীমপুর থানার পুলিশ। প্রায় 20,000 বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয় এবং সেই ঘটনাতে সাধুর নাম জড়ায়। সেই সাধুর নাম জড়ানোর পর থেকে তিনি বেপাত্তা হয়ে যান। পুলিশ তাকে খোঁজে, তাকে না পেয়ে অবশেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াতেই তিনি এলাকা ছেড়েছেন, বিভিন্ন জায়গায় থাকেন। কিন্তু তার মধ্যে আপাতত তোমার ধন্যবাদ জানাই, তুমি আমাদের সঙ্গে থাকো মহাদেব। গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু এই সমস্ত বিষয়ে পরোয়ানা করে দিনের পর দিন এই লাল যেভাবে মাদক পাচার চক্র চালাচ্ছিল, এবার সেটা আটকানো যাবে কিনা সময় বলবে। তবে আমার আরও এক সহকর্মী আমার সঙ্গে রয়েছেন, তন্ময়। আরও এক সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, তন্ময়ের কাছ থেকে জানবো। তন্ময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা পেলাম আরামবাগে। সেখানে সরকারি স্কুলে লাগাতার গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছে। শুধু তাই নয়, এনজিওর নাম করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ উঠছে। 2024-এর মাঝামাঝি সময় থেকে স্কুলে কাজ শুরু করলেও বেতন মিলছিল না বলে অভিযোগ। কিন্তু সরকারি শিলমোহর ছাড়া কিভাবে কর্মী নিয়োগ হলো তা নিয়ে আজব যুক্তি স্কুল কর্তৃপক্ষের। কি আজব যুক্তি তন্ময়, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? দেখো শুভজিৎ, সরকারি বিদ্যালয় বেসরকারি সংস্থা থেকে কর্মী নিয়োগ হচ্ছে এবং যেখানে সরকারি বিদ্যালয়কে হাতিয়ার করছে, যেখানে বিদ্যালয়ের দরকার গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত যাবতীয় কর্মী, সেখানে গ্রুপ ডি কর্মীর নাম করে প্রতারিত হচ্ছে প্রচুর মানুষজন। যেখানে এই বেসরকারি সংস্থাকে টাকা দিয়ে নিয়োগ হচ্ছে এবং তারা স্কুলগুলিকে প্রলোভন দেখাচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং স্কুলগুলি প্রলোভনে পা দিয়ে ওই সমস্ত বেসরকারি সংস্থার প্রলোভনে পা দিয়ে স্কুলগুলি নিয়োগ করছে সরকারি জায়গায় কর্মী। তাদের দিয়ে কাজ করানো হলেও তারা কিন্তু বেতন পাচ্ছে না, এমনটাই অভিযোগ। আর ওই সমস্ত যারা প্রতারিত হয়েছে তাদের অভিযোগ তারা কয়েক লক্ষ টাকা দিয়েছে, কেউ বা 30-40 হাজার টাকা দিয়েছে, কেউ বা কয়েক লক্ষ টাকা দিয়েছে, যার বিনিময়ে তারা কাজ পাচ্ছে। এবং যখন 3 মাস 4 মাস কাজ হয়ে গেছে, যখন তারা বেসরকারি সংস্থার দিকে যখন বেতন চাইছে, তারা কিন্তু বেতন পাচ্ছে না। বেতন না পাওয়ায় বেশ কিছু অনেকে কাজ ছেড়ে দিয়েছে। আবার এই বেতন না পাওয়ার জন্য তারা আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে, প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। যদিও স্থানীয় এডিআই বিষয়টি কিন্তু জানেন না। অন্যদিকে আচ্ছা, আমি বিষয়টি জানি না। আচ্ছা, যারা অভিযোগ করছেন তারা কি বলছেন আমি একবার দর্শকদের শোনাবো। যারা অভিযোগ করছেন, যারা এভাবে প্রতারিত বা যারা এখনো পর্যন্ত এই ঘটনার শিকার, অভিযোগ কি তাদের মুখ থেকে শুনে এবং স্কুল কর্তৃপক্ষ কি বলছে সেটাও শোনাবো। ফোন নাম্বারে ফোন করে বলে যে আমি এনজিও দিকতে বলছি, আমরা এনজিওর হচ্ছে কাজ দেবো এরকম স্কুলে পরিষ্কার করার জন্য। সেই অনুপ্রেক্ষিতে আমরা কাজ করছি। স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে? হ্যাঁ, 4 মাস কাজ করছি, পুরো মাইনে পাই। দেখি বলছে মাইনে কারা দেবে বলেছে? মাইনে তখন স্যারেরা বলছে এনজিওরা মাইনে দেবে বলেছে। তাহলে আপনারা ফোন করে দেখুন এনজিও দিকে,
কি ব্যাপারটা হচ্ছে, ওটা তো আমাদের দায়িত্বে নেই। এনজিওর তরফ থেকে হচ্ছে, সরকারি স্কুলে হচ্ছে, এটাই বলেছিলেন, এর বেশি আর কিছু বলেননি। এখানে আমাদের পাড়াতেই আছে সুব্রত যিনি মণ্ডল নাপিতদের, ওনার আন্ডারেই আমি ঢুকেছি। এবার ওনার থেকে আরো আদার্স লোক আছে। আমাকে দিতে হয়েছে 30,000 টাকা দিতে হয়েছে। ওটা অনলাইনের মাধ্যমে গেছে। আমি একটা মুদিখানা চালিয়ে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি, 30,000 টাকা আমি ফেরত পেতে চাই। আরও 5 জন যেমন এই ফাঁদে পা না দেয়। আমি যেটা জানি যে কিছু এনজিও একটা সংস্থা, সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল, তারাই নিয়োগ করেছিল, তারাই দায়বদ্ধতা এবং তারাই ওখান থেকে বেতন দেবে। এখানে আমাদের স্কুলে কোনো দায়বদ্ধতা নেই। অভিযোগ করছেন অভিযোগকারীরা এবং স্কুল বলছে তাদের কোনো দায়বদ্ধতার মধ্যে নেই। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয়টা, তিনি কিভাবে দেখছেন, একবার তার মুখ থেকে শুনুন। 2 নম্বরই কোথায় নেই বলুন? গোটা রাজ্যে চিটফান্ড বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট সিবিআইর জন্য, হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য, কিন্তু লোটো, অনলাইন লটারি, আমাদের ডিয়ার লটারি, নানাভাবে চিটিংবাজি হচ্ছে। এসসি সার্টিফিকেট ফলস হচ্ছে, নন এসটিরা এসটি সার্টিফিকেট বের করে নিচ্ছে, রূপশ্রীর কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে যাচ্ছে, একজনের টাকা আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হচ্ছে। কোথায় হচ্ছে না জায়গাটার নাম বলুন? গোটা রাজ্যটাই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে। এর কারণ হচ্ছে এখানকার সরকার নিজে দুর্নীতিগ্রস্ত। অন্যদিকে এই রাজ্যে একটা নক্কারজনক ঘটনা, একথা বলতে কোনো দ্বিধা নেই। একটা নক্কারজনক ধর্ষণ খুন নিয়ে রাজনৈতিক তরজা, চূড়ান্ত তরজা চলছে এ বাংলায়। তিলোত্তমার বাবা, তিলোত্তমার আইনজীবী বলছেন যে তারা আপাতত সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না। কেন চাইছেন না তাও তারা স্পষ্ট করেছেন তাদের মতন করে। এরপরই তিলোত্তমার পরিবারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরও এক ধাপ এগিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুললেন, সঞ্জয়কে তিলোত্তমার পরিবার কি প্রোটেকশন দিচ্ছে? চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিলোত্তমার বাবা একথা বলতেই মেহারা পরিবারকে চড়াশুড়ে আক্রমণ শুরু করেছে তৃণমূল। এর মধ্যেই রাজ্য সরকারের করা মামলা শুনানিতে তিলোত্তমার বাবা বলেছেন আপাতত সঞ্জয়ের ফাঁসি চাইছেন না তারা। আমরা চাইছি যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন, সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আওতায় এনে চরম শাস্তি দেওয়া হবে। এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করবেন। আমরা বলছি যারা মূল অপরাধী তারা এখন ধরা পড়েনি, তাই আমরা বলছি যে এই মুহূর্তে এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাই না। আপাতত ফাঁসি চাইছেন না, কেন চাইছেন না তাও স্পষ্ট করেছেন। তবু তিলোত্তমার বাবার এই মন্তব্য শুনেই তেরে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পুরোপুরি পলিটিক্স বলছেন কল্যাণ। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। কল্যাণকে পাল্টা ঠুকেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যিনি জাস্টিস চাইছেন, যিনি ন্যায় চাইছেন, যিনি বিচার চাইছেন, তাদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের কথা তো মিলেই যাবে। ঠিক যেমন যারা ধর্ষণ করেছে এবং যারা ধর্ষকদেরকে আড়াল করতে চাইছে তাদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির কথা মিলে যাবে, এটাই স্বাভাবিক। দলে দলে অন্তহীন তাল ঠোকাঠুকি। রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী, অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে। যাদের এখতিয়ার আছে, একজন নির্যাতিতার মা বাবা, তারা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইছে বলে তারা কোনো এত বড় কথা বলছেন। কারণ ওরা চেয়েছিলেন সঞ্জয়কে ধরে একটা ফাঁসি দিয়ে বা একটা এনকাউন্টারে মেরে দিয়ে সব লোপাট করে দিতে, কিন্তু সেটা হয়নি, এই জন্য জ্বালা। তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়
দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? তৃণমূল কংগ্রেস চুরি ডাকাতি লুটপাট করে ভোটে জিতছে। আপনি এখানে যত মানুষকে দেখেছেন ধর্মীয় প্রোগ্রামে, রাজনীতির প্রোগ্রাম হলে আসতে পারবে না। পুলিশের ভয় আছে, কাউন্সিলরের ভয় আছে, সর্বত্র একটা ভয়ের পরিবেশ আছে। তো তৃণমূল কংগ্রেস জানে যে 30-32% মুসলিম ভোট আর ভাতা দিয়ে কিছু মানুষকে ভোট দেব, 45%-এর স্বপ্নে বিভোর আছে, তাই তোয়াক্কা করছে না। অন্য জায়গায় সরকারকে জবাবদিহি করতে হয়, এখানে সরকারের জবাবদিহি করার কোনো জায়গা নেই, এই জন্য ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। এই তরজার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আসল অপরাধী কে বা কারা? তারা কি আদৌ ধরা পড়বে? সুবিচার পাবে কি তিলোত্তমা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শীতে এবার জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা। কাল থেকেই বাড়বে দিন রাতের তাপমাত্রা। সরস্বতী পুজোয় শীত গায়েব, স্বাভাবিকের অনেকটাই ওপরে উঠে যাবে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে পৌঁছতে পারে। আর কি পূর্বাভাস রয়েছে আমি জানবো আমার সহকর্মী কমলেশ চৌধুরীর কাছ থেকে। কমলেশ, আর কি পূর্বাভাস এখনো পর্যন্ত? দেখো, পরশুদিন থেকে ঠান্ডা কামব্যাক হয়েছিল, টেম্পারেচার অনেকটাই নেমেছে। আজকেও কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই রয়েছে, জেলার তাপমাত্রাও 10, 11, 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। তবে এইটা থাকবে না, কাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে, ধাপে ধাপে বাড়বে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, একটা নয় দুটো পরপর আসছে, ফলে উত্তরা বাতাসের জোগাড় অনেকটাই কমে যাবে। যেটা বললে, রাতের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে 19 ডিগ্রি, জেলার দিকে হয়তো 16-17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, দিনের তাপমাত্রা সেটা 28, 29, এমনকি উপকূলের দিকে 30 ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে। ফলে দিনের বেলা শীতের বা ঠান্ডার কোনো অনুভূতি লেশমাত্রই থাকবে না সরস্বতী পুজোয়। এমনকি তারপরেও এই ঝঞ্ঝা চলে যাওয়ার পরেও দিনে আর ঠান্ডা আমেজ ফিরবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে জেলার দিকে রাতে ঠান্ডা আমেজটা ফিরতে পারে এই ঝঞ্ঝা বিদায়ের পর, তার আগের নয়। ধন্যবাদ কমলেশ। বাঙালি মানেই কিন্তু পায়ের তলায় সরছে, চড়ুইবেতি আর কি। আর একবার কাশ্মীর যদি না যাওয়া যায় তাহলে অনেক কিছুই দেখা হয় না। আর সে বৈষ্ণোদেবী, অমরনাথ দর্শন, কিংবা ধরুন ডাল লেক, সেখানে শিকারায় চড়া, হাউস বোটে রাত যাপন, বা গুলমার্গের গন্ডোলা রাইড, এগুলো সব উইশ লিস্টেই থাকে বাঙালির। আর সেই কাশ্মীরে যাওয়া এবার অনেকটাই সহজ হতে চলেছে। তার কারণ ফ্লাইটের ওই হাজার হাজার টাকা গোনা থেকে কিছুটা হলো এবার রেহাই। তার কারণ জম্মু পৌঁছে গেলেই হলো, সেখান থেকে কুঝিকঝিক ট্রেন, এক ট্রেনে সোজা কাশ্মীর। শীতে মন ভালো করা তুষারপাত। গুলমার্গ, সোনমার্গে তখন হোয়াইট ক্রিসমাস। আর বসন্তে শ্রীনগরে রং বেরঙের টিউলিপ। ডাল লেকে শিকারায় ভাসতে ভাসতে অন্য ভুবনে পৌঁছে যাওয়া। কখনো বরফাবৃত পীরপাঞ্জাল শৃঙ্গে সূর্যোদয় দেখার সুযোগ। এমন প্রকৃতির কাছে সুইজারল্যান্ডও যেন কখনো কখনো হার মানে। সারা বছর যেখানে প্রকৃতির এক এক মন ভালো করা রূপ। এটাই বাঙালির প্রিয় কাশ্মীর ভূস্বর্গ। আর ঘোরাঘুরির বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন কাশ্মীরের সৌন্দর্যের নতুন পালক হয়ে উঠল গগনভেদী এই ট্রেন যাত্রা। বন্দে ভারত কাশ্মীরকে সমতল অর্থাৎ জম্মুর সঙ্গে রেলপথে জোড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই 70-এর দশকে। উধমপুর, শ্রীনগর, বারামুলার রেল লিঙ্ক বা USBRL এর মাধ্যমে এগোতে থাকে কাশ্মীরকে একটু একটু করে রেল মানচিত্রে জুড়ে ফেলার কাজ। চ্যালেঞ্জ হিসেবে ছিল দুর্গম গিরিপথ, তীব্র ঠান্ডা, নাশকতার আশঙ্কা। যেসব পার করে কাছড়া থেকে শ্রীনগর পর্যন্ত অংশে পূর্ণ গতিতে বন্দে ভারত চালিয়ে যার মহড়া দিয়ে নিল রেল। बहुत ही कॉम्प्लेक्स सिटी है। 111 किलोमीटर की, तो बीच में एक सेक्शन है जिसमें 97 किलोमीटर टनल्स हैं और करीब 6 किलोमीटर ब्रिजेस हैं। तो ये बहुत ही कॉम्प्लेक्स प्रोजेक्ट है, वो सपना पूरा हुआ है। চোখ খুললেই পীরপাঞ্জাল পর্বতমালা, তার পাশ দিয়ে এগোচ্ছে ট্রেন।
সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচু। আর এই বন্দে ভারত এক্সপ্রেসে কাশ্মীর সফরে একেবারে অন্যরকম আমেজ পাওয়ার সুযোগ। এই পীরপঞ্জাল পর্বতমালার উপত্যকা বেয়ে নেমে এসেছে চন্দ্রভাগা বা চেনাব নদী। আর এই চেনাবের উপর দুনিয়ার সবচেয়ে উঁচু কেবল রেল ব্রিজ পার করলো ভারতের অন্যতম দ্রুত গতির ট্রেন। लाइन ओपन हो गई है और सबको बहुत ही सहूलियत मिलेगी। यहाँ का इतना सुंदर नज़ारा है, सभी को ये देखने को मिलेगा। लोग पहले बड़ा लंबा ट्रैवल करके आते थे, तो उन सभी के लिए बहुत इजी हो जाएगा। और सबसे पहली वंदे भारत इस रूट पे चल रही है। জম্মুর রিয়াসের উপর দিয়ে ট্রেন চলাচলে ছাড়পত্র আসা বাকি, তাহলে দক্ষিণে কাটরা থেকে উত্তরে সাঙ্গালদান পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব। এখন বারামুলা থেকে শ্রীনগর হয়ে সাঙ্গালদান পর্যন্ত ট্রেন চলছে। মাঝের কাটরা থেকে রিয়াসির অংশটিতে রেল চালু হয়ে গেলে গোটা কাশ্মীরি রেলপথে দেশের অন্য অংশে জুড়ে যাবে। ট্রায়াল রানে স্পষ্ট চন্দ্রভাগা নদীর উপরে চেনাব ব্রিজটি রেল চলাচলের একেবারে উপযুক্ত। বাঙালির ভূস্বর্গ এবার তাই আরও কাছে। জম্মু থেকে শ্রীনগরে যাওয়া আর পথের যন্ত্রণার দিন শেষ। এবার ঝমঝম রেলগাড়ি।